বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন নিয়ে। সেই প্রশ্নটি হচ্ছে মহারানীর ঘোষণাপত্র। আগের বছর কিন্তু এইখান থেকে কোনো প্রশ্ন আসেনি, তাই এবছরের জন্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। মহারানীর ঘোষণাপত্র থেকে কিন্তু অনেক রকম প্রশ্ন আসে, শর্ট কোশ্চেন থেকে শুরু করে ব্রড প্রশ্ন। টিকা আকারে মহারানীর ঘোষণাপত্র এসে থাকে, অথবা প্রশ্ন আসতে পারে মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কি ছিল, মহারানীর ঘোষণাপত্রের সুপারিশগুলো কি কি ছিল, মহারানী ঘোষণাপত্র কতটা ভারতীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসে এবং শর্ট কোশ্চেন তো অনেক এখান থেকে আসতে পারে। প্রথম ভাইসরয় কে ছিল, মহারানী ঘোষণাপত্র কবে কে কোথা থেকে পেশ করেন, কোন আইনের দ্বারা মহারানী ঘোষণাপত্র পেশ করা হয়, বিভিন্ন রকম ভাবে প্রশ্ন কিন্তু আসে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওটিতে তোমাদের দিয়ে দেবো, তাই ভিডিওটি একটু স্কিপ না করে বন্ধুরা সম্পূর্ণ দেখো, তাহলে এখান থেকে তোমরা অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং পেয়ে যাবে, এবং কিভাবে উত্তর লিখতে হবে আমিও সেটা দেখিয়ে দেবো তোমাদের বা বলে দেবো। তোমরা কিন্তু সেটা সেই অনুযায়ী যদি লেখো তাহলে অবশ্যই, যদি 4-এর প্রশ্ন আসে 4-এ 4 পাবে, 2 থাকলে 2-এ 2 পাবে, 8 থাকলে 8-এ 8 পাবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র। প্রথমে আমরা আলোচনা করে নেব এই মহারানী ঘোষণাপত্র পেশ করার পেছনের কারণ কি ছিল বা তার প্রেক্ষাপট। এই যে মহারানীর ঘোষণাপত্র কি এমনি এমনি কিন্তু চালু হয়নি বা ঘোষণা করেননি মহারানী। এর পেছনের কারণটা হচ্ছে, যখন ভারতে মহাবিদ্রোহ হয় 1857 সালে, আমরা সকলেই জানি সেই 1857 সালের মহাবিদ্রোহে ভারতীয়রা কিন্তু পরাজিত হয় ব্রিটিশের কাছে। কিন্তু পরাজিত হলে কি হবে, তাদের অন্য দিক থেকে কিন্তু জয় হয়। জয় বলতে, এই যে আন্দোলনের এত ব্যাপকতা ছিল, এতে যে গণ আন্দোলন হয়েছিল, অর্থাৎ সারা ভারতবর্ষের বিভিন্ন শ্রেণীর মানুষ এতে অংশগ্রহণ করেছিল, যার কারণে ব্রিটিশ সরকার কিন্তু ভয় পেয়ে যায়। অর্থাৎ তখনকার দিনে ব্রিটিশ সরকার বলতে ব্রিটিশ রানী, মহারানী ভিক্টোরিয়া ছিল তখন শাসনভারে দায়িত্বে। তিনি কিন্তু এই ব্যাপক আন্দোলনে ভয় পান এবং তিনি ভাবেন যে ভারতবর্ষে তখন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছে, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়তো ঠিকঠাক ভারতের শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারছে না। তাই তিনি চাইলেন যে এখন থেকে তিনি নিজেই নিজের হাতে এই ভারতের শাসনভার গ্রহণ করবেন। তাই তিনি একটা ভারত শাসন আইনের দ্বারা একটা ঘোষণাপত্র পেশ করলেন, যেটা হচ্ছে মহারানীর ঘোষণাপত্র 1858 সালের 1 নভেম্বর, এবং তার মাধ্যমে তিনি ভারতের শাসনভার সরাসরি গ্রহণ করলেন। অর্থাৎ ব্রিটিশ সরকারের হাতে চলে গেল ভারতের শাসনভার, যেটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। এই হচ্ছে প্রেক্ষাপট। এবার আমরা জানবো যে এই মহারানীর ঘোষণাপত্র পেশ করার পেছনের মূল কারণটা কি ছিল বা উদ্দেশ্য কি ছিল ইংরেজদের। আমরা সকলেই জানি ব্রিটিশ বুদ্ধি, মানে আমরা যখনই কেউ একটু চালাকি করে বা কিছু কম পরিশ্রম করে হাসিল করার চেষ্টা করে, তাকে আমরা বলে থাকি বন্ধুদের মধ্যে যে এই ব্রিটিশ মাল বা ব্রিটিশ বুদ্ধি। আর এই সত্যি সত্যি এদের ব্রিটিশ বুদ্ধি, মানে এদের বুদ্ধিটা এতটাই তীক্ষ্ণ বা প্রখর ছিল বা উন্নত ছিল, যার জন্য 33 কোটি ভারতবাসীকে কিন্তু কয়েকশো বা কয়েক হাজার ইংরেজ এসে পুরো ভারতবর্ষকে 200 বছর শাসন করে গেল। যাই হোক, এর মূল উদ্দেশ্য আমরা একটু জেনে নেব। মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে, প্রধান উদ্দেশ্য হচ্ছে ভারতবাসীর আনুগত্য অর্জন করা, অর্থাৎ বিশ্বাস অর্জন করে তারপরে তাদেরকে শোষণ করো এবং তাদের উপর ছড়ি ঘোরাও। আরো কিছু উদ্দেশ্য ছিল, সেগুলো হচ্ছে মহাবিদ্রোহের পর ভারতীয়দের ক্ষোভ, আশঙ্কা ও সমস্ত রকম ভয় ভীতি দূর করে ভারতে ব্রিটিশ শাসনের প্রতি ভারতীয়দের আস্থা ও আনুগত্য অর্জন করা। অর্থাৎ মহাবিদ্রোহ যখন হলো, তারপরে ভারতীয়দের মনে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভীষণ ক্ষোভ জমেছিল। সেই ক্ষোভটাকে কিভাবে প্রশমন করা যায় বা কমানো যায় এবং ভারতবাসীদের বিশ্বাস পুনরায় অর্জন করা যায়, তার জন্য এই ঘোষণাপত্রটা পেশ করা হয়। এছাড়া ভারতে ব্রিটিশ শাসনের লক্ষ্য, আদর্শ ও রূপরেখা প্রচার করা, অর্থাৎ ব্রিটিশ সরকার কিভাবে ভারতবর্ষে শাসন কার্য করবে এবং তার যে একটা স্ট্রাকচার বা রূপরেখা, তারা কিভাবে শাসন করবে, তার যে আদর্শ, সেগুলো ভারতীয়দের কাছে তুলে ধরা, অর্থাৎ ভোগাস দেয়া, অর্থাৎ একটু ভুল বোঝানো, উপরে উপরে দেখাবে আমরা অনেক ভালো কাজ করব। যাই হোক, সেগুলো করা।
তারপর হচ্ছে ভারতীয়দের সমর্থন নিয়ে ব্রিটিশ শাসনকে শক্ত ভিতের উপর দাঁড় করানো। তার মানে বুঝতে পারছো ব্রিটিশদের মেন উদ্দেশ্য, অর্থাৎ ভারতীয়দের সমর্থন নেবে, তারপরে ভারতে ব্রিটিশ শাসনকে আরো শক্তপোক্ত করবে যাতে কেউ নাড়াতে না পারে তাদের এই শাসন ব্যবস্থাকে। তারপর হচ্ছে কোম্পানির অপশাসনের অবসান ঘটিয়ে ব্রিটিশ রাজশক্তি কর্তৃক ভারতের প্রত্যক্ষ শাসনভার গ্রহণ, অর্থাৎ কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শাসন কার্য এতদিন পরিচালনা করছিল সেটার অবসান ঘটিয়ে ব্রিটিশ সরকার সরাসরি এই শাসনভার নেবে, এটাও কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল। পরের লাস্ট আমরা এই মহারানী ঘোষণাপত্রে যে উদ্দেশ্যগুলো ছিল ব্রিটিশদের, সেই উদ্দেশ্য জেনে নেব। ব্রিটিশ সরকারের নতুন নীতি ও আদর্শের সঙ্গে ভারতবাসীদের সংযোগ ঘটানো, অর্থাৎ ব্রিটিশ সরকার যে নতুন আদর্শ নীতি চালু করবে তার সঙ্গে ভারতীয়দের একটা ইন্টারাকশন বা সংযোগ স্থাপন করা। তাহলে এই ছিল হচ্ছে মূল উদ্দেশ্য, কিন্তু এগুলো হচ্ছে আসল উদ্দেশ্য হচ্ছে এগুলো এর উপরে উপরে ভারতীয়দের দেখানোর জন্য যেগুলো সুপারিশগুলো করা হয়েছিল সেই সুপারিশগুলো আমরা জেনে নেব। তোমাদের অনেক সময় প্রশ্ন আসে যে মহারানীর ঘোষণাপত্রের সুপারিশগুলো কি আলোচনা করো, বা সেগুলো কি ভারতীয়দের জন্য আদৌ ফলপ্রসূ ছিল, বা সেগুলো ভারতীয়দের জন্য কতটা মঙ্গলজনক ছিল, এরকম বিভিন্নভাবে প্রশ্ন আসে। কিন্তু যাই হোক, এখন আমরা আলোচনা করব এই মহারানীর ঘোষণাপত্রের যে সুপারিশগুলো, সেই সুপারিশগুলো আমরা একটু জেনে নেব যে কি কি সুপারিশ মহারানী ভিক্টোরিয়া ভারতীয়দের জন্য করেছিল। বলছে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি লর্ড ক্যানিং তিনি আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে নতুন একটা পদ তৈরি করেন, সেটা হচ্ছে ভাইসরয়। আগে যেটা বড়লাট ছিল তাকে সরিয়ে দিয়ে তার পরিবর্তে একটা নতুন পদ সৃষ্টি করেন, তার নাম হচ্ছে ভাইসরয়, এবং প্রথম ভাইসরয় হিসেবে নিযুক্ত করেন লর্ড ক্যানিংকে। লর্ড ক্যানিং এলাহাবাদে এক দরবারের আয়োজন করেন, মহারানীর হয়ে একটি ঘোষণাপত্র পাঠ করেন, অর্থাৎ মহারানী সশরীরে এখানে উপস্থিত ছিলেন না, তার হয়ে প্রতিনিধিত্ব করেন হচ্ছে লর্ড ক্যানিং, যাকে তিনি ভাইসরয় পদে নিযুক্ত করেছিলেন, অর্থাৎ মহারানী লর্ড ক্যানিংকে ভাইসরয় পদে নিযুক্ত করেছিলেন। এই সেই ভাইসরয় অর্থাৎ মহারানীর যে প্রতিনিধি, সে এলাহাবাদের এক দরবার থেকে মানে দরবার আয়োজন করেন এবং সেখান থেকে মহারানীর যে ঘোষণাপত্রটা বা সুপারিশগুলো সেটা পেশ করেন বা পাঠ করেন। কত সালে? 1858 সালের 1 নভেম্বর। এবার এই সুপারিশগুলোতে বা এই পত্রে কি কি ছিল আমরা একটু জেনে নেব। এখানে বলা হয়েছিল যে ভারতবাসীর ধর্মীয় ও সামাজিক রীতিনীতিতে ব্রিটিশ সরকার কোনো রকম হস্তক্ষেপ করবে না, অর্থাৎ ভারতীয়রা যে যার মতন ধর্ম পালন করবে, রীতিনীতি পালন করবে, তাতে ব্রিটিশ সরকার কিচ্ছু তাদের বলবে না। কারণ তারা বুঝে গেছিল যখন ওই শূকর এবং গরুর যে চামড়া লাগানো টোটা ব্যবহার করার কথা বলা হয়েছিল রাইফেলে, এনফিল্ড রাইফেলে, তাতে মহাবিদ্রোহ শুরু হয়ে যায়। তার জন্য তারা বুঝতে পারে যে এদের ধর্মে আঘাত করা চলবে না, তার জন্য এই নীতিটা তারা আনে, অর্থাৎ ভারতীয়দের মন জয় করার চেষ্টা করে। 2 নাম্বার, সত্যবিলোপ নীতি পরিত্যক্ত হবে, অর্থাৎ সত্যবিলোপ নীতি আর থাকবে না। এই সত্যবিলোপ নীতিটা একটু কি আমরা একটু জেনে নেব সংক্ষেপে। সত্যবিলোপ নীতি হচ্ছে ব্রিটিশ সরকারের বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা আইন, যার মাধ্যমে কোনো রাজার যদি কোনো সন্তান না থাকতো তাহলে সেই রাজ্যটা ব্রিটিশ সরকার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে নিত, বা এই আইনের দ্বারা যদি কোনো রাজ্যে গোলযোগ চলে বা বিদ্রোহ চলে, প্রজারা অসন্তুষ্ট হয়, ক্ষোভ বিক্ষোভ দেখায়, রাজা যখন সেই রাজ্য পরিচালনা করতে ঠিকঠাক পারে না, তখন ব্রিটিশ সরকার কি করে, এই অজুহাতে সেই রাজ্যকে নিজের অধীনে করে নেয়। তাহলে আমরা বুঝলাম যে সত্যবিলোপ নীতিটা কি, ধাপ্পাবাজ বা একটা আইন, কু আইন বা খারাপ আইন, যার মাধ্যমে ভারতীয় যে রাজ্যগুলোকে এক এক করে তারা গ্রাস করে নিচ্ছিল এই আইনের মাধ্যমে। পরে বলা হচ্ছে দেশীয় রাজন্যবর্গ দত্তক গ্রহণ করতে পারবে। এই যে সত্যবিলোপ নীতিটা আলোচনা করলাম, এই সত্যবিলোপ নীতিতে আরো একটা বলা হয়েছিল যে যদি কোনো রাজার পুত্র না থাকে তাহলে সেই রাজারা কি করছিল, দত্তক পুত্র নিয়ে তাকে সিংহাসনে বসাচ্ছিল। কিন্তু ব্রিটিশ সরকার বুদ্ধি করে বলল না, যার নিজস্ব সন্তান নেই সে দত্তক নিলেও তার রাজ্য সেই দত্তক পুত্রকে দেয়া যাবে না, সেই রাজ্যটা তখন ব্রিটিশ সরকারের হয়ে যাবে। এটা কিন্তু এই সত্যবিলোপ নীতিতে বলা হয়েছিল। তারপরে যখন মহাবিদ্রোহে ব্রিটিশ সরকার ভয় পেল, তারপরে এই মহারানী ঘোষণাপত্রে এইটাও ছাড় দেওয়া হলো, অর্থাৎ বলা হলো যে দেশীয় রাজারা
এখন থেকে দত্তক পুত্র নিতে পারবে। তারপরে বলা হচ্ছিল ব্রিটিশ সরকার নতুন কোনো রাজ্য দখল কিংবা দেশীয় রাজ্যগুলির অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। এটা চরম একটা মানে ধাপ্পা বা একটা মিথ্যা কথা বলল যে এখন থেকে নতুন কোনো রাজ্য দখল করবে না এবং নতুন কোনো রাজ্যের অভ্যন্তরীণ কোনো ব্যাপারে অর্থাৎ তাদের নিজেদের ব্যাপারে কোনো মাথা গলাবে না বা নাক গলাবে না। এইটা কিন্তু তারা কখনোই মানেনি। তারা এক এক করে কিন্তু আস্তে আস্তে রাজ্য গ্রাস করে গেছে এবং সারা ভারতবর্ষে প্রায় তারা শাসন ব্যবস্থা কায়েম করেছিল। যাই হোক, পরে আরো ঘোষণাপত্রে বলা হয়েছিল যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্য ভারতীয়দের সরকারি চাকরি দেওয়া হবে। অর্থাৎ যাদের যোগ্যতা আছে তাদের ধর্ম বর্ণ জাতি কিছুই দেখা হবে না, যোগ্যতা থাকলেই তাদেরকে যোগ্যতা অনুযায়ী সরকারি পদ বা চাকরি দেয়া হবে। তারপরে বলা হয়েছিল দেশীয় রাজ্যগুলির সঙ্গে কোম্পানির ইতিপূর্বে যেসব চুক্তি স্বাক্ষর করেছে সেগুলি মেনে চলা হবে। অর্থাৎ দেশীয় রাজাদের সঙ্গে কোম্পানির যেসব চুক্তিগুলো হয়েছিল সেগুলো এই ব্রিটিশ সরকার মেনে চলবে। তার মানে আমরা দেখতে পেলাম যে ভারতীয়দের মন জয় করার জন্য কিন্তু অনেক ভালো ভালো কথা এই মহারানীর ঘোষণাপত্রে বলা হয়েছিল ভারতীয়দের উদ্দেশ্যে বা মঙ্গলের জন্য। কিন্তু পরবর্তীকালে দেখা যায় এর ম্যাক্সিমামগুলোই তারা কিন্তু পালন করেনি বা কোনোটাই সেইভাবে পালন করেনি। সবই ছিল ভারতীয়দের মন জয় করা এবং ভারতীয়দের একটা মন খুশি করার জন্য কিছু ধাপ্পা বা ভোগাস আর কি। যাই হোক, এই ছিল মহারানীর ঘোষণাপত্রের সুপারিশ। এই জন্য ঐতিহাসিক বিপানচন্দ্র এই ঘোষণাপত্রকে বলেছেন যে একটা রাজনৈতিক ধাপ্পাবাজি। অর্থাৎ এই যে মহারানীর ঘোষণাপত্র এটাকে একটা রাজনৈতিক ধাপ্পাবাজি বলা হয়েছে। এখনকার নেতারা যেরকম বিভিন্নভাবে আমাদের ধাপ্পা দিয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন রকমভাবে ভোট আসলে প্রতিশ্রুতি দেয়, এই করব সেই করব, এটা করে দেবো সেটা করে দেবো, কিন্তু ভোট চলে গেলে পরে দেখা যায় সে জিতে যাওয়ার পরেও সেই কাজগুলো কিন্তু তারা সেভাবে করে না। এই ব্রিটিশ সরকারও কিন্তু সেম ভাবে অর্থাৎ মহারানী একইভাবে আমাদেরকে শাসন ক্ষমতা যখন তিনি দখল করে তার আগে অনেক রকম ভাবে ভালো ভালো কথা কিন্তু ভারতীয়দের জন্য ঘোষণা তিনি করেছিলেন যে এই করব সেই করব, সেগুলো তো তোমরা শুনলেই, কিন্তু সেগুলো কিন্তু তারা আদৌ বাস্তবায়িত করেনি। যেরকম নেতারা এখনকার নেতারা করে না সেরকম কিছু কিছু নেতা অবশ্য করে, কিন্তু সেটা আলাদা। তাহলে আমরা এখান থেকে কি কি মনে রাখবো, এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? মহারানীর ঘোষণাপত্র কবে, কোথা থেকে, কে পেশ করেন? মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কি ছিল? মহারানীর ঘোষণাপত্রের সুপারিশগুলো কি কি ছিল? অথবা প্রশ্ন আসতে পারে মহারানীর ঘোষণাপত্র টিকা লেখো। অথবা প্রশ্ন আসতে পারে মহারানীর ঘোষণাপত্র কি আদৌ ভারতীয়দের জন্য মঙ্গলজনক ছিল? অথবা প্রশ্ন আসতে পারে যে মহারানীর ঘোষণাপত্র কতটা ভারতীয়দের জন্য ফলপ্রসূ হয়েছিল, আলোচনা করো নিজস্ব মতামত সহ। যাই হোক, এরকমভাবে বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে আসবেই। যেহেতু গত বছর এখান থেকে কোনো রকম প্রশ্ন আসেনি, তাই আগামীতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বলছি এই প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা কিন্তু ভালো করে এই ভিডিওটি দেখো এবং বারবার শোনার পরে এটা মুখস্থ করো এবং খাতায় পারলে নোট ডাউন করে নাও। যাই হোক বন্ধুরা, এই ছিল মহারানীর ঘোষণাপত্র থেকে আলোচনা। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।